সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে নাসিরউদ্দিন কমিশনের যাত্রা শুরু। আর প্রহসন চায় না ভোটাররা। ভোট দিন কেউ না দিয়ে পারবে, যার যার ভোট হ্যাঁ এই দিন দিয়ে আইতে পারে, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। আগের ইসিদের বিচারের তাগিদ। রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাব চূড়ান্ত, স্থায়ী কমিটিতে অনুমোদন, জনগণের মালিকানা ফেরানোই লক্ষ্য, সুপারিশ জমা শিগগিরই। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র পুরান ঢাকার জনসন রোড, দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি অটোরিকশা চালকদের। 5 বিসিএসে 18,000 কর্মকর্তা নিয়োগ দেবে সরকার, জানালেন সচিব। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমার সময় বাড়ল 1 মাস। এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফেরাতে শ্রম অধিকার নিশ্চিতের তাগিদ। সবার জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বিতর্কিত 3টি নির্বাচনে নানা অনিয়মের গ্লানি ঘোচাতে পথ চলা শুরু করল নতুন নির্বাচন কমিশন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন 5 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় জনগণের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। জাল ভোট কিংবা রাতের ভোটের মতো বিতর্কিত 3টি নির্বাচন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। সেই অঙ্গীকার নিয়ে শপথ নিলেন এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার। এ সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদ। এরপর একই সাথে 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। বলেন ভোটের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায়। কথা বলেন নির্বাচনের তারিখ নিয়েও। ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় রিফর্ম দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। দেশের মানুষ তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. বলেন আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21 নভেম্বর ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
ISO-চার ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনে ব্যাপক অনিয়ম করে সাবেক কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রবিবার সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় অনিয়ম করা সাবেক কমিশনারদের বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বহালের বিষয়ে সবাই একমত বলেও জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। কেউ এর বিরোধিতা করে নাই। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই একমত ছিল। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধানসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। দলের এই প্রস্তাব শিগগিরই সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে। বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে বলে জানান দলটির নেতারা। সাইফুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার ১১ সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠন করে ৬টি কমিশন। ৩১ ডিসেম্বরের মধ্যেই ৬ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আদলে গেল মাসের শুরুতে ৬টি ছায়া কমিশন গঠন করে বিএনপিও। বিএনপি গঠিত ৬টি সংস্কার কমিটির প্রস্তাব প্রায় চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে সংবিধান সংস্কারের প্রস্তাব সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয়। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, সরকার ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবনাগুলোতে। দেশটাকে যদি সঠিক পথে আমরা চালাতে না পারি, সত্যিকার গণতান্ত্রিক অর্ডারে জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের কাছে জবাবদিহি, দায়বদ্ধতার যে বিষয়টা, সেটা নিশ্চিত করতে হবে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গেল ৩টে নির্বাচনে ভোটের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ। সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে একতরফা ভোটের আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাকেও নির্বাসনে পাঠায় ফ্যাসিবাদী শক্তি। তত্ত্বাবধায়ক সরকার বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন, যে নামেই হোক না কেন, এটা সংবিধানে আসতে হবে, এটা আমাদের প্রস্তাব এবং এটা দীর্ঘকাল চলতে হবে। তাহলে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র আর ফিরে আসার সুযোগ নেই। নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচিত সংসদ সরকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো বিগত দিনে আমরা একটা দানব সৃষ্টির মাধ্যমে, একটা রেজিম যারা দেশের সবকিছু কেড়ে নিয়েছে, সেটা আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নেতারা বলেন, ২ বছর আগেই ৬১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছিলেন তারা। এই ৩১ দফার আলোকেই অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ জমা দিতে প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। ৩১ দফা সংস্কার কর্মসূচি, যেটি এখন জনগণের প্রস্তাব, সেখানে সংবিধানের কথাও লেখা আছে, অর্থের কথাও লেখা আছে, স্বাস্থ্যের কথাও লেখা আছে, কৃষি, শিক্ষা, প্রত্যেকটি বিষয় সেখানে উল্লেখ করা আছে। তারা জানান, শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। বাংলাদেশে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আগামী নির্বাচন কবে হবে তা শুধুমাত্র প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার।
প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা বলতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। নিউজ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয়ে যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয়, আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে হঠাৎ রণক্ষেত্র পুরান ঢাকার জনসন রোড। ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে সেখানকার কিছু শিক্ষার্থীরা। রবিবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নাম ফলক ভেঙে ফেলে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। রবিবার বেলা 12টার পর ধানমন্ডি আইডিয়াল, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হাজারের বেশি শিক্ষার্থী ঢাকা জজ কোর্টের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের গেটে ভাঙচুর চালায় তারা। এ সময় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় উত্তেজনা, সংঘর্ষ। এ সময় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। মারা যাওয়া শিক্ষার্থীর পক্ষে কয়েকজন অভিযোগ করেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির 2 দিন পর 18 নভেম্বর মারা যান। পরে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ করে দিয়ে আমাদের আটকে দিছে, ডাক্তার নাই, এই জন্য বসে আসছিলাম। শুনলাম বলে রুগী বলে যে মারা গেছে স্টুডেন্ট, এই জন্য ওরা ই করছে, ওরা আমাদের কোনো ক্ষতি করেনি। ওই দিকটা মারমার করে আইতেছে ছাত্রগুলা, আয়া মনে করেন গেট মেট ভাঙ্গা চুইরা মনে করেন চুরমার করে ফেলাইছে। ঘটনার 2 দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা সবাইকে আমাদের উপর ছাত্র ভরপুর 3 বার আক্রমণ করা হয়েছে। আমরা ছাত্র নেই সুন্দরভাবে আন্দোলন করতে আসছি, কেন আমাদের উপর বোম মারবে? 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। রোববারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন তারা। লাইসেন্স ও রুট পারমিটের দাবি তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহানগরীতে অটোরিকশা চলাচলের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলনের 5ম দিন রোববার সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। অটোরিকশা বন্ধ না করে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আমাদের পেটে ভাবে লাথি মারাটাই ঠিক হবে না। দাবি জানাইতেছি, আমরা আরো দাবি জানাবো। আমরা যতক্ষণ ধরে আমরা নির্দেশ তো আমরা টাইম না দিব তখন আমরা দাবি জানাই দেব। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে রিকশা শ্রমিকদের বিক্ষোভে অংশ নেয় সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায় তারা। রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদালত সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এমন আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার আদালতের নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করে সড়ক ছাড়েন অটোরিকশা চালকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান অফিসের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। প্রথম আলোর বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ একদল আন্দোলনকারীর। বিস্তারিত প্রতিবেদনে। গত বৃহস্পতিবার থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় আন্দোলন চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় 3 জনকে আটক করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রথম আলো ও ডেইলি স্টার। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল, হঠাৎ করে দুপুরের দিকে পুলিশ চেয়েছিল প্রথমে উস্কানি দিয়ে আমাদের উপর একটা হামলা করার জন্য, তখন সেনাবাহিনী এসে ব্যাপারটা মিউচুয়াল করে। আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে তারা ওই তাদের পক্ষের কয়েকজন হলো, কোথায় আক্রমণ হলো, এগুলো নিয়ে তারা নিউজ করতেছে। আজকে দেখেন তারা কোনো আয়নাগর নিয়ে কোনো করছে না। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা আমাদের জনগণের বিরুদ্ধেই সবসময় অবস্থান নিয়েছে এবং আমাদের জনগণের বিরুদ্ধে যেই পলিটিক্যাল যে ন্যারেশনগুলো, যে জনগণের যে মুখ থেকে নিশ্চিত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে তারা সামনে নিয়ে আসে না। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। হত্যা, নির্মূল দাসত্ব, নির্বাসন বা জোরপূর্বক জনসংখ্যা স্থানান্তর, কারাবাস, অপহরণ, বন্দি, নির্যাতন, ধর্ষণ, যৌন শোষণ, বলবৎ করা, গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভাবস্থা, জোরপূর্বক জীবাণুমুক্তকরণ বা অন্যান্য অমানবিক কাজ সংগঠিত হলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে সংশোধিত আইনে। তেতাল্লিশ থেকে 47তম এই 5 বিসিএসে 18,000-এর উপরে প্রার্থী নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ক্যাডার 12,500, নন ক্যাডার 5,500 জন। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেন, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুতই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। গেল 15 বছরে আওয়ামী শাসনামলে দীর্ঘদিন নিয়োগ না থাকায় শূন্য আছে কিছু পদ। একই সাথে অন্তর্বর্তী সরকার গঠনের পর ফ্যাসিবাদকে সহায়তা করা অনেক কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। তাই প্রশাসনের শূন্যতা পূরণে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকার 43 থেকে 47তম বিসিএসে মোট 18,149 জন প্রার্থী নিয়োগ দেবে। ক্যাডার পদে 43তম বিসিএসে 2,064 জন, 44তমতে 1,710 জন, 45তম বিসিএসে 2,309, 46তমতে 3,140 এবং 47তম বিসিএসে 3,487 জনকে নিয়োগ দেওয়া হবে। নন ক্যাডার পদে 43তম বিসিএস থেকে 642 জন, 44-এ 1,791, 45তম বিসিএসে 1,570, 46-এ 1,111 এবং 47তম বিসিএসে 325 জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনের স্থবিরতা কাটাতে ডেপুটি সেক্রেটারি থেকে অতিরিক্ত সচিব পর্যায় পর্যন্ত পদোন্নতির কাজ শুরু হচ্ছে। বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড 1-এ উন্নীত করা হবে। একই সাথে নতুন ডিসিদের ফিট লিস্ট তৈরির কাজও শুরু হবে। দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল এবং এত 16 বছরের মধ্যে যে ধরনের যারা ছিল, এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে। তারপরও করা হয়েছে 16 বছরে 3 প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে। আইস ব্রেকিং হচ্ছে, তবে গতি অনেক বেশি সমস্যা নাই। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেওয়ার সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সম্পদ বিভাগের সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে প্রেসিডেন্ট। এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিশিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও এখন বানানোর চিন্তা করতেছি। এটা আপনি বাড়াইলে 31 ডিসেম্বর 2024, কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না। এটা বোঝাইতেও সময় লাগবে। 16 বছর যে জিনিস হয় নাই, একদিনে আপনি কিভাবে করবেন?
ডিসি নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ মিথ্যে বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। জানান, এ ব্যাপারে 3 উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি করা হয়েছিল। কমিটি এ অভিযোগের সত্যতা পায়নি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। এবার অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে হলে ঢাকাকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ সহ দেশটির 11 দফা। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। আর শিল্প উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষের পেছনে বেতন না দিয়ে পালিয়ে যাওয়া কারখানা মালিকরা দায়ী। সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি। উন্নত বিশ্বে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ রপ্তানি সুবিধার নাম জিএসপি। তবে তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ ঘটনায় শ্রম অধিকার ইস্যুতে মার্কিন বাজারে সেই সুবিধা গেল 11 বছর ধরে বন্ধ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি সহ 20 সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে সহজ হবে। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। এদিকে দুপুরে আগারগাঁওয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিল্প উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জন্য বেতন বকেয়া রেখে পালিয়ে যাওয়া কারখানা মালিকদের দায়ী করেন তিনি। বেতন টেতন না দিয়ে পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? এখন যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে, এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কি করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে। শিল্প উপদেষ্টা আরও জানান, কলকারখানায় গ্যাস সংকট সমাধানে প্রয়োজনে জ্বালানিটির আমদানি করবে সরকার। বিপ্লব ধরে রাখার জন্য মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার জানাবো খেলার সংবাদ। মাত্র 30 মিনিটেই ভাঙলো আইপিএল এর সর্বোচ্চ দামের রেকর্ড। শ্রেয়াস আয়ারকে 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব কিংস দলে নেয়ার পরই 27 কোটি রুপিতে লখনৌ দলে ভিড়িয়েছে ঋষভ পান্থকে। চমক আছে আরও, কলকাতা নাইট রাইডার্স 23 কোটি 75 লাখে কিনেছে ভেঙ্কাটেশ আয়ারকে। প্রথম দিনে ড্রাফটে ওঠেনি বাংলাদেশের কেউ। সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলামে চোখ ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদেরও। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দিল্লির ঘরের ছেলে ঋষভ পান্থ। রেকর্ড 27 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এর আগে গত আসরে কলকাতাকে শিরোপা জেতানো শ্রেয়াস আয়ারের মূল্য গিয়ে ঠেকেছে 26 কোটি 75 লাখে। পাঞ্জাবের জার্সিতে মাতাবেন আসর। 51 কোটি রুপি পকেটে নিয়ে ভেঙ্কটেশ আয়ারের পেছনে 23 কোটি 75 লাখ খরচ করেছে কেকেআর। পুরনো ক্রিকেটারের পেছনে প্রায় অর্ধেক টাকা শেষ করে ফেলেছে তারা। ভারতের টি-20 দলে নিয়মিত নয় যুজবেন্দ্র চাহাল, তারপরও তার দাম উঠেছে 18 কোটি রুপি। আকাশদীপকেও একই দামে কিনেছে প্রীতি জিন্তার পাঞ্জাব। বিদেশিদের মধ্যে জশ হ্যাজেলউড, জোফ্রা আর্চার, ট্রেন্ট বোল্টের দাম উঠেছে 12 কোটি 50 লাখ রুপি। বেঙ্গালুরুতে হ্যাজেলউড, রাজস্থানে আর্চার, বোল্ট নাম লিখেছেন মুম্বাইয়ে।
11,75,00,000 রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক, 10,75,00,000 রাবাদা গুজরাটে, 7,50,00,000 লখনৌয়ে মিলার, মার্কাস স্টয়নিস 11 কোটিতে পাঞ্জাবে, কলকাতা ধরে রেখেছে রহমতুল্লাহ গুরবাজকে, তার দাম 2 কোটি। 5,25,00,000 হাসারাঙ্গা রাজস্থানে, চেন্নাই আফগানিস্তানে নূর আহমেদকে কিনতে খরচ করেছে 10 কোটি। এদিন দল পাননি ডেভিড ওয়ার্নার, দেবদত্ত, পার্ডিকেলরা। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।